বলছি একটা কুইজ খেলবে নাকি? চলো একটা সিম্পল ইজি কোয়েশ্চেন দিয়ে আজকের ক্লাসটা স্টার্ট করি, দেখি কেমন তোমরা সঠিক উত্তর দাও। এই লাইনটা দেখো, তোমার সব স্বপ্ন সত্যি হোক, তোমার সব স্বপ্ন সত্যি হোক, শেষে আছে বিস্ময়বোধক চিহ্ন। এই লাইনটাকে ট্রান্সলেট করলে যদি আমরা বলি মে অল ইউর ড্রিমস কাম ট্রু, মে অল ইউর ড্রিমস কাম ট্রু, তাহলে এটা কোন ধরনের সেন্টেন্স হয়? এটা কি এক্সক্ল্যামেটরি হয়, নাকি এটা ইম্পারেটিভ হয়, নাকি এটা অপটেটিভ সেন্টেন্স হয়? সঠিক উত্তর যেটা হবে সেটা তোমরা কমেন্ট সেকশানে জানাও। আমি আমার নেক্সট ভিডিওতে যারা যারা সঠিক আনসার আজকের মধ্যে দেবে তাদের নাম শো করব। তো সেই জন্য ঝটপট আনসারটা দিয়ে দাও। তবে হ্যাঁ, একটুখানি নয় ওয়েটই করে যাও, কারণ যদি ছোট্ট একটা ভুল হয়ে যায় তাহলে তো নামটা শো হবে না। তো সেই জন্য বিষয়টা যাতে ভুল না বোঝো, ভালোভাবে এক্সপ্লেনেশনটা বুঝে নেওয়া দরকার আছে। তাই আজকের আলোচনার বিষয় হলো যেটা, যে টাইপস অফ সেন্টেন্সেস, এই কনসেপ্টটা আগে ক্লিয়ার করে নাও। সেন্টেন্স কত রকমের হয়? সেন্টেন্সকে আমরা প্রধানত 5 ভাগে ভাগ করতে পারি: অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, এক্সক্ল্যামেটরি, ইম্পারেটিভ এবং অপটেটিভ সেন্টেন্স। এই যে সেন্টেন্সগুলো কেমন, কোনটার কি ধরন আছে, সেটাই এখন আমি সিম্পল এক্সাম্পলসের সাহায্যে তোমাদেরকে বোঝাবো। লাইন বাই লাইন দেখো, সমস্ত কনফিউশন সব এখানে দূর হয়ে যাবে। এবার দেখো অ্যাসার্টিভ সেন্টেন্স যেটা আসছে সেটার ক্ষেত্রে আমরা কিভাবে করতে পারি। অ্যাসার্টিভ সেন্টেন্স হলো সেই ধরনের সেন্টেন্স যাকে আমরা ডিক্লারেটিভ সেন্টেন্সও বলে থাকি। এখানে প্রধানত কোনো একটা আইডিয়া বা কোনো মতামতকে এক্সপ্রেস করা হয় এবং একটা কমপ্লিট সেন্স দেয়া হয়। কমপ্লিট একটা সেন্টেন্স হয় এটা, যেখানে সাবজেক্ট, ভার্ব, অবজেক্টের ব্যবহার আমরা দেখি এস প্লাস ভি প্লাস ও, এই অর্ডারটা প্রধানত মেনটেন হয়। এবং যদিও কখনো কখনো এরকম দেখা যায় যেখানে সেন্টেন্সে হয়তো অবজেক্টটা নেই, কিন্তু সাবজেক্ট এবং তারপরে ভার্বের ব্যবহার এটা কিন্তু আমরা দেখি, এখানে কোনো চেঞ্জ আসে না। কখনো কখনো দেখা যায় লাইনটা হয়তো একটা অ্যাডভার্ব দিয়ে শুরু হচ্ছে, বা হতে পারে একটা প্রিপোজিশনাল ফ্রেজ দিয়ে শুরু হলো, কিন্তু তা সত্ত্বেও প্রপার যে অর্ডারটা মেনটেন হয় সেটা হলো একটা সাবজেক্ট বসে, তারপরে বসে ভার্ব। তো সেই অর্ডার অনুযায়ী আমরা লাইনগুলোকে লিখে থাকি, একে আমরা অবশ্যই স্টেটমেন্টও বলে থাকি। তো এই যে অ্যাসার্টিভ সেন্টেন্স, তার এক্সাম্পলগুলো এখানে দেখো কিভাবে আমরা লাইনগুলোকে ট্রান্সলেট করতে পারি। প্রথমে বলা হয়েছে আমি এটা এখন চাই, সিম্পল প্রেজেন্ট টেন্সে বলা হয়েছে এখন চাই। কে চায়? না আমি চাই। তো প্রথমে লিখলাম আই, আমি এখন চাই। সিম্পল প্রেজেন্ট টেন্সে আই ওয়ান্ট ইট নাও, খুবই সাধারণ একটা লাইন, অতি সহজ একটা লাইন, আই ওয়ান্ট ইট নাও, আমি এটা এখন চাই। এই যে ভার্ব হয়েছে ওয়ান্ট, এই ওয়ান্টকে যদি প্রশ্ন করো কে চায়, তাহলে উত্তর আসে হলো আমি চাই, আমি হলো এখানে সাবজেক্ট। যদি প্রশ্ন করো কি চায়, তাহলে উত্তর আসে এটা চায়, এটা হলো এখানে অবজেক্ট। তো এস প্লাস ভি প্লাস ও, এই অর্ডারটা কিন্তু মেনটেন হলো, সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। পরের লাইনটা দেখো, সে সহজে রেগে যায় না। এখানে আগেরই মতন সেন্স আছে, শুধু না অর্থ থাকার জন্য আমরা এখানে ডু নট বা ডাজ নট ব্যবহার করে লাইনটাকে বলবো। যখন আমরা সিম্পল প্রেজেন্ট টেন্সে এরকম ধরনের লাইন বলি, তখন নট ব্যবহার করলে তার আগে ডু বা ডাজের ব্যবহার করতে হয়। তো সেই সেন্সের সেই অর্থে আমি এখানে শি লিখলাম, তারপরে লিখবো ডাজ। শি ডাজ নট, ডাজ হলো কারণ শি হলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই ডু এর সাথে ইএস যোগ করতে হবে। শি ডাজ নট সহজে রেগে যায় না, she does not get angry সহজে, easily, right? she does not get angry easily. পরেরটা দেখো, তোমার একটা গাড়ি আর একটা বাইক ছিল। তোমার একটা বাইক আর একটা গাড়ি ছিল বলা হয়েছে, এখানে পাস্ট টেন্স অ্যাপ্লাই হচ্ছে। সেই সেন্সে তোমার ছিল, তো ইউ হ্যাড, তোমার ছিল কি ছিল? একটা গাড়ি, ইউ হ্যাড এ কার, অ্যান্ড একটা বাইক, অ্যান্ড আ বাইক। তাহলে এখানে লাইনটার মধ্যে মেন ভাব হয়েছে হ্যাড। হ্যাডকে যদি প্রশ্ন করি কার ছিল, আনসার আসছে তোমার ছিল, ইউ হলো সাবজেক্ট। হ্যাডকে যদি প্রশ্ন করি কি ছিল, আনসার আসছে আ কার অ্যান্ড এ বাইক, গাড়ি এবং বাইক। তাহলে এখানে এইগুলো হলো অবজেক্ট। পরেরটা দেখো, সে আমাকে একটা বই দিল। সে আমাকে একটা বই দিল বলা হয়েছে, মানে সিম্পল পাস্ট টেন্স। তো এই অনুযায়ী যদি লাইনটা লিখি, সেই অর্থে এখানে হি দিলাম, সে দিল, হি গিভ থেকে সিম্পল পাস্টে হয়ে যাবে গেভ। আমাকে দিল, হি গেভ মি, কি দিল? একটা বই, আ বুক। এখানে দুটো অবজেক্ট আমরা দেখতে পাচ্ছি। ভার্বকে যদি প্রশ্ন করি যে কে দিল, তাহলে আনসার আসছে হি, যেটা হলো সাবজেক্ট। যদি প্রশ্ন করি কি দিল, তাহলে আনসার আসছে আ বুক, যেটা হলো ডিরেক্ট অবজেক্ট। আর যদি আমি প্রশ্ন করি কাকে দিল, এটার মাধ্যমে আমরা অবজেক্ট পাই, সেটা হয় ইনডিরেক্ট অবজেক্ট এখানে, সেটা হলো মি। তো এরকমভাবে আমরা সেন্টেন্সের মধ্যে এখানে দুটো অবজেক্ট দেখতে পেলাম, আর মেইনলি দেখতে পেলাম সাবজেক্ট ভার্বের কম্বিনেশনটা।
এই অর্ডার অনুযায়ী আমরা অ্যাসার্টিভ সেন্টেন্স করে থাকি। এবার দেখো নেক্সট যে সেন্টেন্সটা আসছে সেটা কি, বলা হয়েছে ইন্টারোগেটিভ। ইন্টারোগেটিভের ক্ষেত্রে আমরা বিশেষ কয়েকটা ফরম্যাট দেখব, এটা অ্যাসার্টিভের থেকে একটু আলাদা। এখানে হয় কি, ইন্টারোগেটিভ বলতে যেহেতু প্রশ্নকে বুঝি আমরা, এটা চেনার সহজ উপায় অবশ্যই এই জিজ্ঞাসা চিহ্নগুলোকে ফোকাস করতে হবে। যখন যখন দেখব জিজ্ঞাসা চিহ্ন আছে তার মানে সেটা অবশ্যই প্রশ্ন হয়েছে, কিন্তু তার সাথে সাথে আছে একটা প্রপার স্ট্রাকচার যেটা মেনটেন করা হয়। প্রশ্ন করার ক্ষেত্রে ভার্ব, অক্সিলারি ভার্ব আমাদের প্রথম দিকে আনতে হয়, তারপরে লিখতে হয় সাবজেক্টটাকে। এই অর্ডারটাকে মেনটেন করে আমরা লিখি, সেই অনুযায়ী লাইনগুলো করব। প্রথম লাইনটা, আমাকে কি বোকা মনে হয়। আমাকে কি বোকা মনে হয়। প্রশ্নের ক্ষেত্রে দু রকমের ধরন আছে, একটা হলো WH কোয়েশ্চেন আর একটা হলো ইয়েস নো কোয়েশ্চেন। ইয়েস নো কোয়েশ্চেন হলো সেই ধরনের প্রশ্ন যেখানে উত্তরটা হ্যাঁ বা নাই দেওয়া যায়, সেখানে কোনো WH ওয়ার্ডের ব্যবহার হয় না, অবশ্যই নাম থেকেই বোঝা যাচ্ছে। আর WH কোয়েশ্চেন মানে যেখানে প্রশ্নটার উত্তর বিস্তারিত হয়, সেখানে WH ওয়ার্ডের ব্যবহার করতে হয়। তো এখানে লেখা আছে আমাকে কি বোকা মনে হয়, তার মানে হ্যাঁ হয় বা না হয় না, হ্যাঁ বা না উত্তর দেওয়া যায়। তো এরকম সেন্সে আমরা এই লাইনটাকে ইয়েস নো কোয়েশ্চেনের ফরম্যাটে ফেলবো। সেক্ষেত্রে কোনো WH ওয়ার্ড ইউজ করবো না, পরিবর্তে শুধুমাত্র একটা অক্সিলারি ভার্বকে ফার্স্টে বসিয়ে সেই মতন লিখতে হবে। তো এখানে লাইনটা সিম্পল প্রেজেন্ট টেন্সে বলা হয়েছে, মনে হয়। তো সেই জন্য সিম্পল প্রেজেন্ট টেন্সে প্রশ্ন করার হলে আমরা কি ব্যবহার করি, ডু বা ডাজ এর ব্যবহার করি। একটু আগেই আমি তোমাদেরকে বললাম যখন নট সেন্স আসে তখন ডু বা ডাজ আসে, একইভাবে প্রশ্ন করার ক্ষেত্রেও সিম্পল প্রেজেন্ট টেন্সে ডু বা ডাজ আসে, সেটাই হয় অক্সিলারি। তো সেই মতন লাইনটা লিখলে এরকমভাবে বলতে পারি, আমাকে কি বোকা মনে হয়। তো ডু আই লুক লাইক অ্যান ইডিয়েট। আমাকে কি দেখে বোকা মনে হয়, ডু আই লুক লাইক অ্যান ইডিয়েট। তো এখানে দেখো অক্সিলারি ভার্ব ফার্স্টে আসলো, তারপরে আসলো সাবজেক্ট, তারপরে আসলো মেইন ভার্ব এবং তারপরে বাকি বিষয়টা। কোয়েশ্চেনের ক্ষেত্রে ফরম্যাটটা কিন্তু আলাদা, S+V+O অর্ডার অনুযায়ী হয় না। প্রথমে অক্সিলারি আসে, তারপরে সাবজেক্ট, তারপরে মেইন ভার্ব আসে এবং সেইভাবে কন্টিনিউ হয়। তারপরে দেখো নেক্সট ওয়ানটা, তুমি কি তাকে এর আগে কোথাও দেখেছো। বলা হয়েছে দেখেছো, করেছো, খেয়েছো, গিয়েছো, দেখেছো, মানে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ফরম্যাট। সেই মতন যদি লাইনটা লিখি, তুমি কি তাকে এর আগে কোথাও দেখেছো, হ্যাঁ বা নাই উত্তর দেওয়া যায়, তাহলে অবশ্যই এখানে ইয়েস নো কোয়েশ্চেনের ফরম্যাট অনুযায়ী করব। প্রেজেন্ট পারফেক্ট টেন্স যেহেতু, তাই জন্য হ্যাভ বা হ্যাজের ব্যবহার হয়। তুমি আছে সাবজেক্টে, তাই জন্য আমরা ইউ সেন্সে হ্যাভ ধরে নিয়ে তুমি কি ইউ হ্যাভ না লিখে হ্যাভ ইউ এটা লিখব। তো হ্যাভ ইউ। তুমি কি তাকে এর আগে কোথাও দেখেছো, হ্যাভ ইউ সিন। দেখা সেন্সে সিন বলতে পারো, তো হ্যাভ ইউ সিন তাকে, হিম। হ্যাভ ইউ সিন হিম এর আগে কোথাও, তো কোথাও সেন্সে সামওয়্যার, আগে সেন্সে বিফোর। হ্যাভ ইউ সিন হিম সামওয়্যার বিফোর। তো এখানে হ্যাভ হলো অক্সিলারি যেটা বাইরে আসলো, তারপরে আছে সাবজেক্ট, তারপরে মেইন ভার্ব আছে, তারপরে হিম আসছে অবজেক্ট এবং তারপরে রেস্ট অফ দ্য সেন্টেন্স কোয়েশ্চেন মার্কও আছে। পরের লাইনটা দেখো, আমি কেন এটা দেখিনি। সিম্পল পাস্ট টেন্সে বলা হয়েছে, এটা হয়ে গেছে, অতীত বোঝাচ্ছে, সেই সেন্স থেকে সিম্পল পাস্টে লিখতে পারি। আবার একটা পয়েন্ট অফ ভিউ থেকে এটাকে পাস্ট পারফেক্টও করা যেতে পারে, অসুবিধা নেই। যাই হোক, তো আমি কেন এটা দেখিনি সেই সেন্স অনুযায়ী প্রথমে দেখো আমাকে লিখতে হবে হোয়াই, কেন অর্থে, কারণ এর আনসারটা বিস্তারিত দিতে হবে। ইয়েস নো কোয়েশ্চেন তো নয়, আমি হ্যাঁ বা না উত্তর দিতে পারবো না। প্রশ্ন করতে হবে, কেন বলে প্রশ্ন করছে, তাহলে ডিটেলসে আনসার আসছে, তাই জন্য প্রথমে দিলাম হোয়াই। তারপরে আমি কেন এটা দেখিনি, হোয়াই ডিডন্ট আই। হোয়াই ডিডন্ট আই বা হোয়াই ডিড আই নট। হোয়াই ডিড আই নট এরকমভাবেও লিখতে পারি, হোয়াই ডিড আই নট এটা দেখিনি। সি দিস, এটা। হোয়াই ডিড আই নট সি দিস, হোয়াই ডিড আই নট সি দিস। বা যদি এটা আমরা হ্যাড দিয়ে বলি, কারণ বাংলাতে এরম লাইন আমরা অনেক সময় পাস্ট পারফেক্টও বুঝিয়ে থাকি, তখন সেক্ষেত্রে হোয়াই হ্যাড আই নট সিন দিস এরকম করতে হবে। পাস্ট পারফেক্ট যদি এই ফরম্যাটটা করতাম তাহলে করতে হতো এরকমভাবে যে হোয়াই হ্যাড আই নট সিন দিস, এই অর্ডারটা আমাকে তাহলে ফলো করতে হতো। পরেরটা দেখো, তুমি কেন তাকে এসব বোঝাচ্ছিলে। তুমি কেন তাকে এসব বোঝাচ্ছিলে, কাজটা চলছিল অতীতকালে, পাস্ট কন্টিনিউয়াস টেন্স, সেই মতন লিখলে লাইনটা এইভাবে বলতে হবে, তুমি কেন তাকে এসব বোঝাচ্ছিলে। হোয়াই ওয়্যার, হোয়াই ওয়্যার ইউ, পাস্ট কন্টিনিউয়াস টেন্স, ইউ ওয়্যার হয়ে গেল ওয়্যার ইউ, কোয়েশ্চেন ফরম্যাটে হচ্ছে তাই অক্সিলারিটা আগে আসলো। হোয়াই ওয়্যার ইউ, তাকে এসব বোঝাচ্ছিলে। এক্সপ্লেন থেকে এক্সপ্লেনিং বোঝানো অর্থে এসব, অল দিস, তাকে, টু হিম, রাইট।
জিজ্ঞাসা চিহ্ন। Why were you explaining all this to him? তো এখানে দেখো WH ওয়ার্ড, তারপরে আসলো অক্সিলারি, তারপরে হলো সাবজেক্ট, মেইন ভার্ব, তারপরে রেস্ট অফ দ্য সেন্টেন্স, অবজেক্ট, এসব যা আছে সব কিছু ওখানে বসে গেল। তো এই যে ফরম্যাটটা আর আগের ফরম্যাটটার মধ্যে ডিফারেন্স কি আছে? আগের ফরম্যাটে আমরা দেখতে পাচ্ছি যে ডু ভার্বের ব্যবহার হচ্ছে যদি সিম্পল পাস্ট টেন্স করি, আর এখানে যদি আমরা দেখি যে এটা মানে যখন প্রেজেন্ট পাস্ট কন্টিনিউয়াসে হচ্ছে তখন এখানে অক্সিলারি আসছে, যেটা হলো ওয়্যার। যাই হোক, তো এরকমভাবে তোমরা করতে পারো। ইন্টারোগেটিভ সেন্টেন্স যেখানে প্রশ্নটা আসে এই ফরম্যাটটাকে খেয়াল রাখবে, তাহলে দেখবে কখনো ভুল হবে না। নেক্সট যে সেন্টেন্স সেটা দেখো। এবার যে ধরনের সেন্টেন্স আছে সেটা হলো এক্সক্ল্যামেটরি সেন্টেন্স। এক্সক্ল্যামেটরি সেন্টেন্স অর্থাৎ যেখানে আমরা অবাক হয়ে যাই কোনো বিষয়ে, বিস্ময় প্রকাশ করি, সেই সেন্স অনুযায়ী আমরা এক্সক্ল্যামেটরি সেন্টেন্স করে থাকি। চেনার সহজ উপায় হলো এখানে এরকম এক্সক্ল্যামেশন মার্ক থাকে, সেই মতন আমরা লাইনগুলো বানিয়ে থাকি। তো প্রথমে কি বলছে? সে কি দারুণ ব্যাটসম্যান। চমকে গেছি আমরা সবাই, এত অসাধারণ খেলে সে, সেই সেন্স থেকে সে কি দারুণ ব্যাটসম্যান। এক্ষেত্রে আমরা লাইনটা এইভাবে বলতে পারি, হোয়াট দিয়ে লাইনটা শুরু করতে হবে, তারপরে লিখতে পারি দারুণ, হোয়াট অ্যান অ্যামেজিং ব্যাটসম্যান। হোয়াট অ্যান অ্যামেজিং ব্যাটসম্যান, কে না সে, হি ইজ, হোয়াট অ্যান অ্যামেজিং ব্যাটসম্যান হি ইজ। তো এখানে হোয়াটের ব্যবহারটা হলো এই যে বিষয়টাকে এক্সপ্রেস করার জন্য কি কথাটা যে বলেছি সেই সেন্সে। এবার এই হোয়াটের পরে মনে রাখবে একটা নাউন ফ্রেজ আমরা কিন্তু লক্ষ্য করি বা নাউনের ব্যবহারটা দেখতে পাই। তো সেই সেন্স অনুযায়ী অ্যান অ্যামেজিং ব্যাটসম্যান এরকমভাবে বলা হলো, একটা নাউন ফ্রেজ আসলো। পরেরটা দেখো, ধারণাটা শুনতে কি চমৎকার লাগে। ধারণাটা শুনতে কি চমৎকার লাগে, এরকম সেন্সে আমরা যদি হাউ দিয়ে লাইনটা বলি তাও কিন্তু হয়। হাউ এর অর্থ হলো যে তুমি একটা অ্যাডজেক্টিভকে মেনলি হাইলাইট করছো, তো সেই জন্য সবার প্রথমে হাউ লেখার পরে তোমাকে লিখতে হবে অ্যাডজেক্টিভটা। ধারণাটা শুনতে কি চমৎকার লাগে, তো সেই সেন্সে চমৎকার অর্থে আমি যদি এখানে ব্রিলিয়ান্ট লিখি, হাউ ব্রিলিয়ান্ট ধারণাটা শুনতে, হাউ ব্রিলিয়ান্ট দ্যাট আইডিয়া, শুনতে তো সাউন্ড থেকে সাউন্ডস, হাউ ব্রিলিয়েন্ট দ্যাট আইডিয়া সাউন্ডস, হাউ ব্রিলিয়েন্ট দ্যাট আইডিয়া সাউন্ডস। তো এই যে লাইনটা এখানে আমরা হাউ এর ব্যবহার করলাম, তারপরে দেখো অ্যাডজেক্টিভ আছে হাউ ব্রিলিয়েন্ট, রাইট? এরকমভাবে করতে পারি। হাউ আর হোয়াটের মধ্যে এই ডিফারেন্সটাকে খেয়াল রেখো। পরেরটা হাই, সবশেষ হাই, এরকম ধরনের যখন ইন্টারজেকশন ব্যবহার দেখবে সেটাও কিন্তু লক্ষ্য করবে, সেটা আমরা এক্সক্ল্যামেটরি সেন্টেন্সে লক্ষ্য করি ওই বিষয়টাকে। হাই সেন্সে আমরা বলতে পারি অ্যালাস, অ্যালাস। তারপরে সব শেষ, এভরিথিং সব, ইজ লিখতে পারো বা অ্যাপোস্ট্রফি এসে দিতে পারো। এভরিথিং ইজ শেষ, তো এই সেন্সে গান বলতে পারো, সব চলে গেল, এভরিথিংস গান, ওকে, এভরিথিংস গান। তো এখানে অ্যালাসের ব্যবহার বোঝা যাচ্ছে যে এটা এক্সক্ল্যামেটরি সেন্টেন্সের পয়েন্ট করছে, প্লাস শেষের দিকে আমরা এক্সক্ল্যামেশন মার্ক দিতে পারি এই সেন্স অনুযায়ী। পরেরটা সাবাস, তুমি এটা আবার করলে, সাবাস তুমি এটা আবার করলে, কাউকে বাহবা দেওয়া হচ্ছে। তো এরকম সেন্সে সাবাস সেন্সে এখানে কি বলতে পারি? গ্রেট বলতে পারি, গ্রেট, গ্রেট তুমি এটা আবার করলে। তো ইউ তুমি করলে, সিম্পল পাস্ট টেন্স, ডিড ইট অ্যাগেইন বলে নোট অফ এক্সক্লামেশন বা বিস্ময়বোধক চিহ্ন দিয়ে দাও। তো এরকমভাবে তোমরা করবে যখন লাইনগুলো এক্সক্ল্যামেটরি সেন্টেন্সে, এই প্রসেসটাকে ফলো করতে পারো। আর এই বিষয়টাও হাউ আর হোয়াটের মধ্যে ডিফারেন্স যেটা বললাম এটাও খেয়াল রেখো। পরের ধরনের যে সেন্টেন্সটা আসে সেটা লক্ষ্য করো। নেক্সট ওয়ান আসছে ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ অর্থাৎ যেখানে জানবে আদেশ, উপদেশ, কোনো একটা কাউকে কোনো কিছু অর্ডার দেওয়া হয়েছে আর কি, তো এরকম সেন্স, বা উপদেশ বলতে অ্যাডভাইস সেরকম বিষয়, অথবা রিকোয়েস্ট করছো মানে কারোর কাছে তুমি কোনো কিছু অনুরোধ করছো, এরকম সেন্সগুলোতে কাউকে কিছুতে নিষেধ করছো ইত্যাদি ইত্যাদি সেন্স যখন বোঝায় সেই সময় আমরা কিন্তু ইম্পারেটিভ সেন্টেন্স করি। ইম্পারেটিভ সেন্টেন্স মানে সেই ধরনের সেন্টেন্সগুলোকে ইম্পারেটিভ বলে। এই ধরনের সেন্টেন্সের সাবজেক্টটা কিন্তু মিসিং থাকে। সাবজেক্টটা আমরা সেন্টেন্সের যে ফরম্যাট অনুযায়ী সেখানে কিন্তু লিখি না, সেন্স থেকে বোঝা যায় যে কাকে বলা হচ্ছে, কিন্তু সেটা আমরা সেন্টেন্সে দেখতে পাই না। এই ধরনের ফরম্যাটটাই হলো ইম্পারেটিভ। এখানে সরাসরি ভার্ব দিয়ে লাইনটাকে শুরু করতে হয়। তো প্রথমে দেখো, একদম এক্ষুনি যাও, কাউকে আদেশ দেওয়া হলো, এক্ষুনি বেরিয়ে যাও এখান থেকে, এরকম টাইপের সেন্সে। তো এই অর্থে আমরা লাইনটাকে এরকমভাবে বলতে পারি, এক্ষুনি যাও তার মানে গো অ্যাট ওয়ান্স, গো অ্যাট ওয়ান্স, এক্ষুনি যাও, একদম এক্ষুনি যাও। তো এখানে ডিরেক্ট ভার্ব দিয়ে শুরু হয়ে গেল গো। পরের লাইনটা কি বলছে? দিনে 7 ঘন্টার কম ঘুমোবে না, দিনে 7 ঘন্টার কম ঘুমোবে না। তাহলে সেই মতন না সেন্স যখন থাকবে এরকম ইম্পারেটিভ সেন্টেন্সে জানবে তখন ডোন্ট দিয়ে লাইনটা শুরু করতে হবে। লেখা যাক, ডোন্ট দিলাম, তারপরে 7 ঘন্টার কম ঘুমোবে না, তাহলে ডোন্ট স্লিপ,
ডোন্ট স্লিপ, ডোন্ট স্লিপ কি 7 ঘন্টার কম সেন্সে ইউজ করো লেস, ডোন্ট স্লিপ লেস দ্যান 7 hours দিনে আ ডে হলো ডোন্ট স্লিপ 7 hours লেস দ্যান 7 hours a day, 7 ঘন্টার কম ঘুমাবে না। এটা একটা অ্যাডভাইস করা হলো, উপদেশ দেওয়া হলো কাউকে, এরকম সেন্সে এটা অবশ্যই ইম্পারেটিভ সেন্টেন্স হয়। তো প্রথমটায় দেখলাম অর্ডার হলো, তারপর এটা আসলো উপদেশ বা অ্যাডভাইস। পরের সেন্সটা আসছে কি দেখো, দয়া করে আমাকে ক্ষমা করুন, দয়া করে আমাকে ক্ষমা করুন। এখানে এই যে দয়া করে কথাটা বলা হয়েছে, এরকম সেন্সে আমরা প্লিজ ব্যবহার করতে পারি। তাহলে খুব কমনলি এই লাইনটা এরকমভাবে বলতে পারি, প্লিজ আমাকে ক্ষমা করুন, তো প্লিজ ফরগিভ মি, প্লিজ ফরগিভ মি। এটা খুবই কমন একটা লাইন, প্রায়ই আমরা বলে থাকি বিভিন্ন সিচুয়েশনে, প্লিজ ফরগিভ মি, আমাকে দয়া করে ক্ষমা করুন। পরেরটা দেখো, দয়া করে না বলবেন না, আগেরই মতন হলো কিন্তু একটুখানি ডিফারেন্ট ম্যাটার আছে। সেটা কি, এখানে না আসছে, দুবার না দেখতে পাচ্ছি, এই সেন্সেও কিন্তু প্লিজ অ্যাপ্লাই করে লাইন বলতে পারি। তাহলে রিকোয়েস্ট সেন্সটা রেখে এরমভাবে বলবো, প্লিজ দয়া করে না বলবেন না। প্লিজ আগে যেটা বললাম, না সেন্স আসলে আমরা ডু নট ব্যবহার করি, সেইটা ইউজ করো। প্লিজ ডোন্ট সে নো, প্লিজ ডোন্ট সে নো। এই যে কথাটা এখানে প্লিজ আসলো এবং তার সাথে সাথে আবার ডু নট এর ব্যবহারও লক্ষ্য করলাম। তো এরকমভাবে রিকোয়েস্ট করার সেন্স যখন আসে, অ্যাডভাইস যখন হয়, যখন অর্ডার হয়, সব ক্ষেত্রে আমরা এই ইম্পারেটিভ সেন্টেন্সের লাইন কিন্তু বানিয়ে থাকি। যেটা অবশ্যই খেয়াল রাখতে হবে, ভার্ব দিয়ে শুরু হয়, এটা কিন্তু ভুলবে না, সেখানে যেন সাবজেক্ট বসিয়ে ফেলো না। যাই হোক, তবে সব ক্ষেত্রেই মনে রাখবে সাবজেক্ট কোথাও না কোথাও সেন্স করা যায়, যাকে বলা হচ্ছে ইউ সেন্সে ওটা আমরা ধরতে পারি। এনিওয়ে, এবার নেক্সট ওয়ানটা দেখো কি আছে, এটা লক্ষ্য করো। ফাইনাল ওয়ান, অপটেটিভ সেন্টেন্স। অপটেটিভ সেন্টেন্স হলো সেই ধরনের সেন্টেন্স যেখানে কোনো হতে পারে এরকম বিষয় যেখানে কিছু একটা কারোর প্রতি তুমি মানে প্রার্থনা করছো, কাউকে আশীর্বাদ করছো, বা হতে পারে কাউকে তুমি কিছু একটা উইশ করলে, কিছু একটা ইচ্ছে প্রকাশ করলে, এরকম ধরনের সেন্সগুলোতে আমরা যে লাইনগুলো বলি সেখানে হয় অপটেটিভ সেন্টেন্স। তো এখানে দেখো সেরকম বিষয় আছে, আপনি দীর্ঘজীবী হন। এই লাইনটাকে যদি আমরা ট্রান্সলেট করি তাহলে কি বলবো, এক কথায় বলতে পারি, খুবই কমন লাইন, মে ইউ লিভ লং, মে ইউ লিভ লং, মে ইউ লিভ লং। এবার মে ইউ লিভ লং লেখার পরে আমরা এখানে ফুল স্টপ দিতে পারি, আবার নোট অফ এক্সক্লামেশনও দিতে পারি, দুটোই চলবে। যদি আমি এখানে এক্সক্লামেশন মার্ক দিই তার মানে কি সেটা এক্সক্লামেটরি সেন্টেন্স হয়ে যাবে? তা কিন্তু নয়। এখানে আমরা যে ধরনের টোনটা অ্যাপ্লাই করছি সেইটাকে খেয়াল করতে হবে। মে ব্যবহার করলাম প্রথম দিকে, শুরুর দিকে মে ইউজ করা খুবই কমন একটা প্রসেস, যেটা আমরা অপটেটিভ সেন্টেন্সে বলে থাকি। কাউকে কিছু একটা উইশ করলাম, যখন কিছু একটা প্রে করছি, এরকম সেন্সে আমরা মে দিয়ে লাইনগুলো বলি। এরকম ধরনের প্রসেস অনুযায়ী যদি লাইন বলি, সেখানে একটা নোট অফ এক্সক্লামেশন মার্ক থাকলেও সেটা কিন্তু এক্সক্লামেটরি পর্যায়ে পড়বে না। হ্যাঁ, এটা অবশ্যই বলতে পারো যে অপটেটিভ সেন্টেন্স যেটা এক্সক্লামেশন রয়েছে সেই সেন্স থেকে তুমি এটাকে বোঝাতে পারো, কিন্তু তাই বলে এটাকে তুমি এক্সক্লামেটরিতে ফেলে দেবে সেটা কিন্তু হবে না। এটা অপটেটিভই হচ্ছে, কারণ তুমি কারোর জন্য কিছু উইশ করছো, আলটিমেটলি কাজটা কি হচ্ছে, সবার প্রথমে বিষয়টা কি এক্সপ্রেস হচ্ছে, মে দিয়ে সবার প্রথমে উইশ বোঝাচ্ছে বা প্রে বোঝাচ্ছে, কোনো একটা কিছু কাউকে তুমি ব্লেস করছো, এরকম কিছু বোঝাতে পারে, এরকম ভিন্ন ভিন্ন সেন্স আসে, সেই জন্য অবশ্যই এটাকে অপটেটিভের মধ্যে ফেলবে। পরের লাইনটা দেখো, ঈশ্বর আপনার সহায় হন, ঈশ্বর আপনার সহায় হন, এরকম সেন্সে কি বলতে পারি, লাইনটা আমরা এইভাবে বলতে পারি যে মে গড বি উইথ ইউ বলতে পারি, তোমার সাথে থাকুক, বা মে গড হেল্প ইউ এরকম বলতে পারি, তোমার সহায় হন, তোমার সাহায্য করুক, বিভিন্নভাবে এগুলো বলা যায়। পরের লাইনটা দেখো, কামনা করি সব সৌভাগ্য পাও। এই যে বলা হলো কামনা করি, এই সেন্সে আমরা উইশ শব্দটাকে ব্যবহার করতে পারি। তাহলে হবে উইশ ইউ অল দ্য লাক, এখানে নোট অফ এক্সক্লামেশন দিলাম, উইশ ইউ অল দ্য লাক। তো এখানে এই যে নোট অফ এক্সক্লামেশন দিলাম, এটাই বোঝাচ্ছিলাম, এরকমও তোমরা করতে পারো, সেটাও অবশ্যই বোঝাবে অপটেটিভ সেন্টেন্স। পরেরটা দেখো, আপনার দিনটি দারুণ কাটুক। এমন কথা আমরা প্রায়ই কাউকে না কাউকে কিন্তু বলি, দিনের শুরুতে এরকম কথা আমরা বলেই থাকি, যে কারোর সাথে যখন মিট করি তখন সেই সেন্সে কি বলতে পারি, ইংলিশে ট্রান্সলেট করে যে হ্যাভ দিয়ে লাইনটা শুরু করি আমরা, হ্যাভ আ গ্রেট ডে আহেড জুড়তে পারি, নোট অফ এক্সক্লামেশন দাও,
হ্যাভ আ গ্রেট ডে অ্যাহেড, তার মানে এটাও অপটেটিভ সেন্টেন্সের পর্যায়ে পড়লো এবং এখানে আমরা কারোর জন্য কিছু একটা ভালো কিছু উইশ করলাম, তার দিনটা এরকম কাটুক, ভালো কাটুক। তো এই রকমভাবে এই 5টা উপায়ে যে সেন্টেন্সগুলো আমরা বানাই, এই ধরনের লাইন্স তোমরাও বানাও আর আমাকে কমেন্ট সেকশানে জানিও তোমাদের এই ভিডিওটা কেমন লেগেছে। আর আমি যে কুইজটা প্রথমে দিয়েছিলাম সেটাকে এবার ঝটপট সলভ করে ফেলো, কমেন্টে উত্তরটা দিয়ে রাখো। আমি আগামীকালের ভিডিওতে অবশ্যই সেখানে তোমাদের নামগুলো জানাবো, যারা আজকের দিনের মধ্যে অর্থাৎ আজকে রাত্রে 12টার মধ্যে যারা যারা আমাকে ওখানে কমেন্ট করে জানাবে, আমি সেই মতন যারা সঠিক বলেছো তাদের নামগুলো আমি আমার ভিডিওতে শো করব। ওকে, তো আজ তবে আসি, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর এই ভিডিওটাকে একটা লাইক করো, শেয়ার করো, প্রচুর শেয়ার করো, আর চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব না করে থাকলে ডেফিনেটলি করে নাও। বাই বাই।